তাদের আসলে এই ছাত্রদের কাছে 5% অবদান আছে বলে আমি মনে করি না। জি, আপনার কাছে আবারও আসছি। টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আসলে কানেক্ট হতে পারিনি, রাকিব ভাইকে হারিয়ে ফেলেছিলাম। রাকিব ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। রাকিব ভাই, আপনি কি? আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই করোনা ভাইরাস মোকাবেলায় ছাত্র সমাজ কতটুকু ভূমিকা রাখছে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অতীতে একটা ঐতিহ্য রয়েছে, প্রত্যেকটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমরা যদি একদম রিসেন্টলি 2008-এর সেই আন্দোলনের কথা বলি, যে যৌথ বাহিনীর সেই আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের অবসান ঘটানোর ক্ষেত্রে কিন্তু ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিপর্যয়ে কিন্তু ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছি। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ছাত্ররা কি করছে, কতটুকু ছাত্ররা নিজেদেরকে উজাড় করে দিতে পারছে দেশের সাধারণ জনগণের জন্য, বা আপনারা কি করছেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে আমি ছাত্র সমাজ বলতে ছাত্র সংগঠন হিসাবে যে ভূমিকা, সেই ভূমিকাগুলো বলবো। প্রথমে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভূমিকা সেটি নিয়ে বলতে চাই, এবং সেটি ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিতে, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 18 মার্চ এই করোনা সংকটে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। এর দুদিন পরে অর্থাৎ 20 মার্চ তারা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13টি ছেলেদের এবং 5টি মেয়েদের হল সহ সমগ্র ক্যাম্পাস হলগুলো ভ্যাকেন্ট করার নির্দেশ জারি করে 20 মার্চ। অতঃপর 25 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান লন্ডনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমস্ত কার্যক্রম বন্ধ রেখে সাধারণ ছাত্র সমাজের পাশে, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে এবং সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ জারি করে। তো আমরা আমাদের সাংগঠনিক অভিভাবকের নির্দেশ ক্রমে 25 মার্চ থেকে আমরা শুরু করতে পারিনি, তার 4 দিন পর থেকেই 29 মার্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। আর আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কথা বলি। 29 মার্চ প্রথম আমরা 13টি ছাত্র সংগঠনের মধ্যে আমরাই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাসের টিএসসি, 3 নেতার মাজার, দুয়েল চত্বর, চাঙ্কারপোল সহ বিভিন্ন জায়গায় আমরা 29 মার্চেই প্রায় 1.5 শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করি। অতঃপর যখন এই সংকটটা আরো ধীরে ধীরে অগ্রসর হতে থাকে, আমরা ডে বাই ডে 13 মার্চ এরকম মোটামুটি ঈদের আগ পর্যন্ত, এমনকি ঈদের আগের দিন পর্যন্ত আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র সামর্থ্যের, যেহেতু আমরা দীর্ঘদিন প্রায় 1 যুগ এই অবৈধ সরকারের অত্যাচার নির্যাতনের শিকার, আমাদের হাজার হাজার নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা, শত শত মামলা নয়, হাজার হাজার মামলা। ব্যক্তিগতভাবে আমিও বেশ কয়েকটি মামলার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, জেল খাটতে হয়েছে। তো সেক্ষেত্রে শুনতে পাচ্ছেন? এত সব বাধা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চেষ্টা করেছে যে সাধারণ ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের পাশে তার সর্বাত্মক ভূমিকা পালন করে। এখন
জি, আমি আবারও আপনাকে প্রশ্নটি করছি। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনি আমার প্রশ্ন শুনতে পারেননি। এখন শুনছেন নিশ্চয়? হ্যাঁ রাশেদ ভাই, রুমেল ভাই, শুনতে আপনি কি পাচ্ছি। এখন শুনছেন? বলেন। জি, এখন শুনতে পাচ্ছি রুমেল ভাই, বলেন। ওকে। আমার প্রশ্নটা হচ্ছিল আপনার কাছে যে জি, এই করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার কি ছাত্রদেরকে সেই সুযোগ দিচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে না বা ভূমিকা রাখার জন্য? আহ, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে সরকারের পক্ষ থেকে আসলে সরাসরি বিভিন্ন ছাত্র সংগঠনের সংগঠনকে বা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে সরকারের পক্ষ থেকে সে ধরনের কোনো বক্তব্য আমরা শুনিনি। সরকার শুধুমাত্র যেহেতু এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, তো তাদের যে ছাত্র সংগঠন রয়েছে তাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ তার মানে তার সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে। কিন্তু শুধুমাত্র ছাত্রলীগই কেন মানে মানুষের পাশে দাঁড়াবে, আর সরকারের পক্ষ থেকে কেন এই সিদ্ধান্ত বা এই ধরনের বক্তব্য আসবে? এই যে জাতীয় দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে আহ মাননীয় প্রধানমন্ত্রীর উচিত ছিল যে সকল রাজনৈতিক দল দল মত সব মানে এগুলোর বাছ বিচার না করে সবাইকে নিয়ে একটি গোল টেবিল বৈঠক করে একটি সিদ্ধান্ত নেওয়া, কার্যকরী সিদ্ধান্ত নেওয়া এবং শিক্ষার্থীদেরকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো। কিন্তু দুঃখজনক যে আমরা আসলে সরকারের কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্য আমরা শুনিনি। শুধুমাত্র তাদের যে নিজেদের ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বক্তব্য তাদের মুখ থেকে শোনা গিয়েছে। কিন্তু এই যে জাতীয় দুর্যোগ, এই দুর্যোগে যে সবাইকে এক জায়গায় আনতে হবে সেই কাজটি এই সরকার করতে ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে এই কারণেই যে আজকে আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে, ছাত্র বলেন বা যুব বলেন বা বৃদ্ধ বলেন, যাদেরকেই বলেন না কেন, আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে মানে একটি সম্মিলিত সিদ্ধান্তে আসার মাধ্যমে এই করোনা পরিস্থিতি আমরা মোকাবেলা করার উদ্যোগ গ্রহণ করতাম, তাহলে আজকে যে মানে করোনা পরিস্থিতির আজকে যে অবস্থা, সেই অবস্থা আমি মনে করি থাকতো না। কারণ আপনি দেখেন যে সরকার যদি মানুষকে, আপনি বিএনপি বলেন, প্রগতিশীল যে সংগঠনগুলো রয়েছে, আপনি বাম সংগঠনের কথা বলছি আমি, এবং অন্যান্য ইসলামিক দল রয়েছে, সবাইকে সরকার যদি এক জায়গায় করতে পারতো, সেটি আমি মনে করি যে এই যে আওয়ামী লীগ সরকার যে দীর্ঘ 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে, এই ক্ষমতায় থাকার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব থেকে বড় সফলতা হতো এই মানুষকে, এই সকল দল মতের সকলকে এক জায়গায় এনে একটি ফলপ্রসূ একটি আলোচনা করা। সেটি আসলে প্রধানমন্ত্রী কেন করেনি সেটি আমার বোধগম্য নয়। তবে অন্যান্য সময় আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বলা হয়, কিন্তু এবার শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। কিন্তু একটি বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে মানুষের পেটে যখন খাবার থাকে না, তখন এই হোম কোয়ারেন্টাইন এগুলো মানুষ মানতে রাজি না। বিভিন্ন আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও মানে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখে থাকবেন যে আহ, মানে সাধারণ জনগণ বলছে যে আমাদের পেটে ভাত নাই, আমরা কিভাবে ঘরে বসে থাকবো, আমাদেরকে ভাত দেন। আমাদেরকে যদি বলেন যে হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে, বাসায় থাকতে হবে, তো বাসায় বাসায় খাবার দেন। খাবার কি দিয়েছে? এই যে ত্রাণের নামে যে হরিলুট হলো, চাল চুরি করলো, তেল চুরি করলো, খাটের উপর তেল বিছিয়ে রেখেছে, এই ত্রাণ চোরদের হাতে আবার ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি আসলে মানে কেন এভাবে করা হলো? আমরা বারবার বলেছি যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করা হোক, সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করা হোক। তো সেনাবাহিনীর মাধ্যমে না করেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে করেন, সেটিও কিন্তু করা হয়নি। ওই ত্রাণ চোরদের হাতে ত্রাণ দিয়ে দেওয়া হয়েছে, তো ত্রাণ তো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। এছাড়া আপনি এর পরবর্তীতে দেখেন যে 50 লক্ষ পরিবারকে ঈদের উপহার দেওয়া হবে, সেখানে কি হলো? 8 লক্ষ পরিবার যাদের মানে মোবাইল নাম্বার এবং নামে ভুল রয়েছে না কি যেন, তাদেরকে পরবর্তীতে নাকি সংশোধন করা হয়েছে। আর কিভাবে সংশোধন করলো, কি করলো, এগুলোর আপডেট আমরা জনগণ পাইনি। অর্থাৎ সরকার জনগণের কাছে বিন্দু পরিমাণ জবাবদিহি করে না। সরকারের যা মন চায়, যেমনে খুশি তেমনে, যেটা ভালো মনে করে সরকার সেটাই করে। মানে সাধারণ জনগণের কাছে সরকারের যে একটি দায়বদ্ধতা রয়েছে,
সেই দায়বদ্ধতা সরকারের কাছ থেকে আমরা কখনোই আমরা দেখি না যে সরকার জবাবদিহি করছে সাধারণ জনগণের কাছে। আপনি দেখেন যে এই আমি যে কথাটি বারবারই আমরা বলে আসছি যে আওয়ামী লীগ সরকারের অনেক ব্যর্থতা রয়েছে, সফলতা রয়েছে, বাট এই ব্যর্থতা সফলতাকে হার মানিয়ে প্রধানমন্ত্রী যদি তার লাইফে সফল হতো, তো সেই সফলতা আসতো এই করোনার মধ্যে, যদি সকল দল মতের সবাইকে তিনি এক জায়গায় বসে এক জায়গায় ডেকে যদি একটি সিদ্ধান্তে আসতে পারতেন, কিন্তু সেটি তিনি করেননি। বরং আমরা এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন মন্ত্রী এমপির কাছ থেকে বিভিন্ন বক্তব্য শুনেছি যে সকল রাজনৈতিক দলের এক জায়গায় আসার দরকার নেই, এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। এটি আচ্ছা, কেন? তার মানে বরং কি এই আপনারা কাজ জাতীয় করার ক্রান্তি লগ্নে, জি, তার মানে কি আপনারা কাজ করার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছেন সরকারের কাছ থেকে? শুধু ছাত্রলীগই কাজ করছে, আপনারা কোনো সুযোগ পাচ্ছেন না সাধারণ ছাত্ররা? না, এই বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে ঘোষণা আসুক আর না আসুক, সাধারণ শিক্ষার্থীরা তাদের বিবেক বোধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি শুধুমাত্র ছাত্রলীগ কেন, আমি বলছি না যে ছাত্রলীগ করোনার মধ্যে কাজ করে নাই, তারা যথেষ্ট ভালো কাজ করেছে, এবং অন্যান্য ছাত্র সংগঠন সবাই ভালো কাজ করেছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ভালো কাজের প্রতিযোগিতা এই করোনার মধ্যে চলছে। আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যদি কথা বলি, যে এই সংগঠন দেশের প্রতিটি জেলায়, 64 জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া আমরা আরেকটি ব্যতিক্রম ধর্মী কাজ করেছি, সেটি হচ্ছে অন্যান্য সংগঠন যে কাজটি করেনি, সেটি হচ্ছে যারা মধ্যবিত্ত রয়েছে, এই মানুষগুলো তাদের সমস্যা নিয়ে বা তাদের পেটে যে খাবার নেই, তাদের অভাব অনটন নিয়ে তারা কিন্তু কারো কাছে ত্রাণ আনতে যেতে পারে না, বলতে পারে না। এই লাইনে যে মানে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে হবে, সেটি কিন্তু তারা পারে না। এই মানুষগুলোর জন্য আমরা আলাদাভাবে উদ্যোগ নিয়েছিলাম, এবং আমরা আহ 1200+ পরিবারকে, যারা আমাদের সাথে যোগাযোগ করেছিল মধ্যবিত্ত, তাদেরকে আমরা উপহার দিয়েছি। এছাড়া আমরা যারা ইমাম আলেমগণ তাদেরকে আমরা, যারা অভাবের মধ্যে রয়েছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে তাদেরকে উপহার দিয়েছি। এছাড়া যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে উপহার দিয়েছি, এবং বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই শিক্ষার্থীদেরকে খুঁজে খুঁজে আমরা উপহার দিয়েছি। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 4 শতাধিক শিক্ষার্থীকে আমরা এই করোনা কালে আমরা তাদেরকে উপহার দিয়েছি, যে সকল শিক্ষার্থীরা পরিবার নিয়ে তারা চলতে পারছে না। এভাবে আমরা মানে দেশের সাধারণ মানুষ, সেটা শিক্ষার্থী হোক, শ্রমিক হোক, আলেম হোক, বা যে পেশারই হোক না কেন, আমরা তাদের পাশে দাঁড়াতে আমরা চেষ্টা করেছি। এবং আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা সেই সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদেরকে এই অর্থ সহায়তা করেছে, আমাদের মাধ্যমে তাদের সাহায্যগুলো পৌঁছে দিয়েছে। আমরা বরাবরই যে কথা বলে আমি আবারও আপনার কাছে আসছি। আপনি আমি যাচ্ছি এবার রাকিব ভাইয়ের কাছে। আসলে রাশেদ ভাইকে আমরা মিস করে ফেলছি টেকনিক্যাল প্রবলেমের জন্য। আজকে খুব বেশি ইন্টারনেট কানেকশন ডিসরাপ্টেড করছে আমাদের জন্য, আন্তরিকভাবে দুঃখিত দর্শকবৃন্দ। যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য, এগুলো কি পর্যাপ্ত? ধন্যবাদ রুমেল ভাই। আমি ওই সময় কথাগুলো শেষ করতে পারিনি নেটওয়ার্ক সমস্যার কারণে। আমি এই প্রশ্ন দেওয়ার আগে আমি লাস্ট একটি কথা বলে নিচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ইতিমধ্যে ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রায় 1000 অসহায় দরিদ্র পরিবারের মাঝে দাঁড়িয়েছে খাদ্য সামগ্রী, পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে, এবং 3 শতাধিক সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছি। তো এখন আপনার প্রশ্নে আসি যে বাংলাদেশ এই সরকার, আমি আপনাকে বলছি এটা হলো অবৈধ সরকার এবং ভোট চুরের মাধ্যমে গঠিত একটি সরকার, যে তারা এই করোনা পরিস্থিতিতে যে পদক্ষেপ নিয়েছে, তো আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন 25শে মার্চ যখন এই করোনা পরিস্থিতিতে সারা দেশে লকডাউন ঘোষণা করেনি কিন্তু বন্ধ ঘোষণা করলো, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে করোনা সংকটের শুরুতেই তিনি একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানালেন, এবং তিনি এই অবৈধ সরকার, আমরা ভোটচুর বলি, কিন্তু এরপরও এই করোনা সংকটে আমরা কোনো কিছু তাকায়নি। তিনি সর্বাত্মকভাবে
বিএনপি ভূমিকা রাখবে এবং একটা সর্বদলীয় ঐক্য গঠন করার জন্য আমাদের মহাসচিব স্যার মির্জা ফখরুল আলমগীর স্যার বারবার অনুরোধ জানিয়েছে, কিন্তু এই সরকার কোনো কর্ণপাত করেনি। কিন্তু তাদের দিকে না তাকিয়ে বাংলাদেশের 300টি আসনে যারা দীর্ঘদিন অত্যাচার নির্যাতনে ছিল, বিএনপি দলীয় সংসদ সদস্য যারা ছিল অতীতে কিংবা প্রার্থী ছিল, সবাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি মনিটরিং ব্যাপক পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রম হয়েছে। আমার এবং প্রশ্ন সেগুলো জনাব রাকিব ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যদি এত ত্রাণ দিচ্ছেন, আপনাদের পাশাপাশি রাশেদ ভাইও বলছেন তারাও ত্রাণ দিচ্ছেন, তাহলে সরকারও বলছে দিচ্ছে, তারপরেও তো আমরা শুনতে পাই মানুষ কিন্তু ত্রাণ পাচ্ছে না, এখনো অনাহার অর্ধাহারে অনেক মানুষ আছে। জি, এটার মূল সত্যতা কারণ কত? হবে, জি হ্যাঁ অবশ্যই এটা সত্যতা রয়েছে, কারণ আমরা একটা সংগঠন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের যথাসাধ্য চেষ্টা করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু এটার কিন্তু মূল দায়িত্ব হলো এই সরকারের। কারণ আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তাদের উচিত যে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা। তারা তো তাদের টাকা দেবে না, তারা আমার আপনার ট্যাক্সের টাকা দেবে। তো সেটা দিতে গিয়ে দেখেন কি করেছে। প্রথম চাল, যে চালটা সব সময় বাংলাদেশে যুগ যুগ ধরে এই চালগুলো সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়, গোডাউনে থাকে, সেগুলো বরাদ্দ দেওয়া হয় এবং জাতীয় সংকটে এগুলো আরো ভালোভাবে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আমরা যখন দেখলাম এই চালটা করলো এবং আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করলো, যারা চেয়ারম্যান মেম্বার তারা তো অধিকাংশ অবৈধভাবে নির্বাচিত, ভোট চুরির মাধ্যমে নির্বাচিত। তো সেটা জাতি ভালোভাবেই দেখলো যে এই করোনা সংকটেও তাদের মনে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ জাগেনি। তারা সারা দেশে প্রতিদিন প্রায় শতাধিক চাল চুরের নিউজ আমরা দেখতে পাচ্ছিলাম যখন চালগুলো প্রথম এক মাসে ডিস্ট্রিবিউশন হলো। তারপর আপনার তেল চুরি, তো এগুলো নিশ্চয়ই কোনো মুখরোচক গল্প নয়, এগুলো হলো প্রতিদিন এসেছে। তো সেখানে সরকারের ভূমিকা কি ছিল? সরকার হয়তোবা আমার যতটুকু মনে পড়ে, সরকার তো তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে, গ্রেফতার করেছে, আইনের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করেছে, এখানে তো সরকারের সফলতা। আপনি কি করে ব্যর্থতা বলবেন? ওকে, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনি নিশ্চয়ই 25শে মার্চ হওয়ার পরে এক সপ্তাহ পর থেকে চালচুরদের নিউজ জাতীয়ভাবে আসা শুরু করলো। এই চালচুরিদের কাজ যখন শেষ 20-25 দিন, আমার কথাগুলো আপনি যেহেতু রেকর্ড হচ্ছে আপনি মিলিয়ে দেখতে পারেন, 20 থেকে 25 দিন পরে ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করলেন যে আজ থেকে চালচুরদের ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার আগে কিন্তু চালচুরি যা ঘটনা তা ঘটে গেছে দেশে। একইভাবে প্রায় চালচুরির এই মহোৎসব চলার পরেও 1 মাস পরে এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা করলেন যে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তারপরে কিছুটা কমেছে, কিন্তু যে ধরনের চালচুরি দরকার চালচুররা কিন্তু সেটা অলরেডি সে সময় ফিনিশ করে ফেলছে। আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই, আপনি বললেন যে যে পদক্ষেপগুলি নিয়েছে, আমি আরেকটা বিষয় অবতারণ করতে চাই যেটা না বললেই নয়। আপনি নিশ্চয় মনে আছে এই করোনা সংকটে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে চিকিৎসক, নার্স এরা। তো সেই চিকিৎসকদের জন্য শুরুতেই আমরা কিন্তু অনেক লেখালেখি দেখেছি, মাস্ক, তারপর হলো আপনার পিপি দরকার, আমাদের ভেন্টিলেটর দরকার, অনেক কিছু। একটা হাস্যরসের পরিস্থিতি সৃষ্টি করেছিল এই অবৈধ সরকার এবং এই স্বাস্থ্যমন্ত্রী। সেটি আপনি নিশ্চয় মনে আছে যে শুরুতেই প্রায় 100 কোটি টাকার টেন্ডার দিয়ে এই মাস্কের জন্য অর্ডার দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এবং সেই কাজটি পেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছেলের কোম্পানি। অতঃপর সেই কোম্পানি এই মুন্সিগঞ্জে নকল এবং নিম্নমানের সব মাস্ক N95 নামে চালিয়ে সেগুলো সরবরাহ করেছিল এবং সেগুলো চিকিৎসকরা নিতে অনীহা প্রকাশ করে। এবং আপনার যে কেন্দ্রীয় ওষুধাগার রয়েছে, সিএমএসডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে তিনি সরাসরি একটা চিঠি লিখেছেন এই স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর যে কিভাবে এখানে দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রীর ছেলে কিভাবে এখানে দুর্নীতি করেছে এবং কিভাবে এখানে এই নিম্নমানের এবং নকল N95 মাস্ক সরবরাহ করেছে। তো অতঃপর আমরা কি দেখলাম, দুদক থেকে রাশেদ ভাইয়ের কাছে আসলে টেকনিক্যাল প্রবলেমের জন্য সব কথাগুলো বুঝতে পারছি না, ইন্টারনেট ডিসরাপ্টেড করছে। দর্শকদের অনেক প্রশ্ন আছে। দর্শক রাহাত আকন্দ বলছেন ছাত্রলীগ এত ভালো কাজ করলো, সেটা আপনাদের চোখে পড়লো না?
আপনারা পারেন না ভাই, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্রদল ও ছাত্র শিবিরের বি টিমের ভূমিকা রয়েছে বলে অনেকের মধ্যে বলাবলি করতে। একজন দর্শক বলছেন যে 56 জন চুরের বিএনপি ছিল। আপনাকে উদ্দেশ্য করে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, আপনি একটু ডান দিকে যদি কমেন্টটা দেখেন, রাহাত আকন্দ, আপনি যদি এই দর্শকের প্রশ্নের উত্তরটা দেন। লক্ষ্য করেন আপনার ডান দিকে রাহাত আকন্দ নামের একজন কমেন্ট করেছে যে ছাত্রলীগ এত ভালো কাজ করলো সেটা আপনাদের চোখেই পড়লো না, আপনারা পারেনও ভাই। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্রদল এবং শিবিরের বি টিমের ভূমিকায় রয়েছে বলে অনেকের মধ্যে বলাবলি করতে শোনা যায়, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন রাশেদ? আপনি একটু ব্যাখ্যা করেন। আসলে আমাদেরকে তো সবসময় শিবির, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামাত, কখনো বাম, কখনো নাস্তিক, কখনো আস্তিক, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসছে। তো আসলে কি আর করার, মানুষ যদি বলে তাহলে তো মানুষের তো থামানো যায় না। তো তারা বলছে বলুক। এটা আপনি যদি দেখে থাকেন যে আমাদেরকে মানে কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন ধরনের ব্লেম দেওয়া হয়েছে, আমাদেরকে মানে গুম করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে দেখেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনে আমি 15 দিন রিমান্ডে ছিলাম। আমার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ তারা আনার চেষ্টা করেছিল, এবং বাংলাদেশের মানে কয়েকটি জাতীয় দৈনিকেও নিউজ হয়েছে। সেখানে আপনি ইত্তেফাক দেখেন, তারা ভুলভাল নিউজ করেছিল আমার বিরুদ্ধে, ফারুকের বিরুদ্ধে, মামুনের বিরুদ্ধে, নূরের বিরুদ্ধে। পরবর্তীতে কিন্তু ইত্তেফাক পত্রিকা ক্ষমা চেয়েছে। সেখানে দেখেন ইত্তেফাক উল্লেখ করেছিল আমাকে নাকি মেরে ধরে হল থেকে বের করে দিয়েছিল। এখনো সূর্যসেন হলের হল অফিসের আপনি গিয়ে সন্ধান নিতে পারেন যে সেখানে এখনো পর্যন্ত আমার জিনিসপত্র রয়েছে। আমি দীর্ঘ 5.5 বছর হলে থেকেছি। তারা বিভিন্ন ভুলভাল মানে তথ্য দিয়ে নিউজ করেছিল। এরপরে আপনি দেখেন যে আমার, আপনি জেলে থাকা হ্যাঁ অবস্থায় কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে। হ্যাঁ, আমি শেষ করি আমার কথা। এর পরবর্তীতে আমি 15 দিন রিমান্ডে যখন থাকি, আহ সেই করেছে। আমি 15 দিন রিমান্ডে ছিলাম। সেই আমার বিরুদ্ধে যে মানে ব্লেম ক্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেগুলো নিয়ে অনুসন্ধানও করা হয়েছে। আপনি যদি প্রথম আলো পত্রিকার রিপোর্ট দেখেন, 10 সেপ্টেম্বর মেবি, তারিখটা আমি ভুলে গিয়েছি। তো সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন কি বলছে, তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনে জামাত বিএনপির সাথে যে ইন্ধন রয়েছে, তাদের সাথে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের যে যোগসাজশ রয়েছে, এগুলোর কোনো তথ্য এবং আর্থিক লেনদেনের অনিয়ম, এ ধরনের কোনো তথ্য উপাত্ত তারা সংগ্রহ করতে পারেনি। অর্থাৎ আমাদের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, সেগুলো সম্পূর্ণ তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করেছে, এবং তারা সবসময় ব্যর্থ হয়েছে। এবং আমরা অতীতে যাচ্ছি না, আমরা রাশিদ ভাই, চ্যালেঞ্জ, আপনাকে একটু হ্যাঁ, তো থামাচ্ছি। ওই যে আমরা আজকে যে অতীতে, ঠিক আছে, প্রসঙ্গটা আমাকে যে যাচ্ছি, ওই প্রশ্নটা প্রসঙ্গটার করছে মধ্যে যে এখন আপনারা কিসের সম্মুখীন হচ্ছেন কাজ করতে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে? আমি বর্তমানে শেষ করি এই প্রশ্নের উত্তর দিই যে জি, ছাত্র দল এবং ছাত্র শিবিরের কথা বলা হয়েছে, তারা আলাদা আলাদা সংগঠন। আমাদের ছাত্র অধিকার পরিষদ আলাদা একটি সংগঠন, এবং আমরা বাংলাদেশে নতুন ধারার রাজনীতি সৃষ্টি করার জন্য, ছাত্র রাজনীতি সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেখানে এই ছাত্র সংগঠন কোনো দলীয় কোনো মূল দলের সাথে লেজুর ভিত্তি করবে না, স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে, সেরকম একটি পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা কেন ছাত্র দলের বি টিম হব, কেন বাম বলেন, ছাত্র শিবির বলেন, বা ছাত্র লীগই বলেন, কেন তাদের আমরা বি টিম হব? আমরা আমাদের মতো কাজ করছি। এখানে আমাদের কারোর পক্ষ বিপক্ষ নিয়ে আমাদের কাজ করার তো দরকার নেই। আমরা সাধারণ জনগণের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের মতো করে কাজ করতে চাই, এবং সেটা সেটা সম্পূর্ণরূপে আমাদের স্টাইলে, আমরা কাউকে ফলো করি না। আপনারা দেখেন যে কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে নেতৃত্বের স্ট্র্যাটেজি, এটা সম্পূর্ণরূপে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে নেতৃবৃন্দরা রয়েছে, আমরা সবসময় আলাপ আলোচনা করার মাধ্যমে আমাদের স্টাইলে আমরা নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্ব কতটা সফল না ব্যর্থ সেটা এই দেশের জনগণ জানে। তো এইসব যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়, কেউ যদি এই অভিযোগের ন্যূনতম প্রমাণ নিয়ে আসতে পারে তা আসুক, আমরা চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, তার প্রমাণ নিয়ে আসুক। তাছাড়া এই মুখের কথার কোনো মূল্য আছে বলেন? আমি যদি কাউকে চোর বলি, তো এই চোর বললে কি সে চোর হয়ে যাবে? এটা একটা অভিযোগ। রাজনীতিতে বিভিন্ন অভিযোগ থাকবে। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন, আমি আমার বিরুদ্ধে অভিযোগ দিব, ঠিক আছে? এরপরে অভিযোগের পাল্টা অভিযোগ দিবে, যুক্তি খণ্ডন হবে, এটাই তো রাজনীতি। তো এখানে অভিযোগ আচ্ছা, আসছে, এটা আমরা খুব আমার বেশি প্রশ্ন গুরুত্ব হচ্ছে, দেওয়ার টাইম নাই আমাদের, আমরা এই যে আমাদের কাজ করে যাচ্ছি। হ্যাঁ,
করোনা মোকাবেলায় কি বেশ সফল নাকি ব্যর্থ, আপনি কি মনে করেন? আমি আপনার প্রশ্নটা যদি আবার করতেন। আমি স্ক্রিনে প্রশ্নটা দিয়েছি, আপনি দেখেন। করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সফল হবে নাকি ব্যর্থ? করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সফল নাকি ব্যর্থ হবে সেটি আসলে নির্ভর করছে যোগ্য নেতৃত্বের উপরে। আপনি এখনো পর্যন্ত দেখেন যে মৃত্যুর হার সেটি কিন্তু বেড়েই যাচ্ছে, করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। বাংলাদেশে দেখেন যে একটি থিওরি যেটি আসলে মানে নো টেস্ট নো কেয়ার, করোনা কয়জন মানুষকে টেস্ট করা হয়, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে যে মানে যত পারেন টেস্ট করেন। আমরাও সেই একই কথা বলছি যে মানে প্রতিটি জেলা ওয়াইজ আলাদা আলাদা ভাগ করে টেস্ট করা হোক, ওই জেলাতে আইডেন্টিফাই করা হোক যে ওই জেলাতে কতজন মানে এই যে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বা তাদের মধ্যে এই ধরনের লক্ষণ রয়েছে সেগুলো চিহ্নিত করুক। তা না করে কিভাবে কি করছে আসলে সরকারের যে নীতি নির্ধারণী মহল রয়েছে এবং সরকার কিভাবে যে করোনা মোকাবেলা করতে চায়, তারা সফল হতে চায়, এটি আসলে আমাদের বোধগম্য নয়। তো সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, এখন আসলে রাজনীতি করার সময় না। এখন সকল দল মতের মানুষ একতাবদ্ধ হয়ে এই করোনা ভাইরাস মোকাবেলা করা। কারণ এটি আসলে মানে এমন না যে আপনি গোলাবারুদ অস্ত্র নিয়ে আপনি যুদ্ধ করবেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বলেছে যে মানে করোনা ভাইরাস একটি যুদ্ধ এবং সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ মানে সফল হবে। তো কিভাবে সফল হবে যেখানে আপনারা বলছেন যে সকল দল মতের লোকজন একতাবদ্ধ হয়ে আর এক জায়গায় আসার দরকার নেই, আবার আপনারা সফল হতে চাচ্ছেন। 1971 সালে কি হয়েছিল? সেখানে বাংলাদেশের সকল মানুষ একতাবদ্ধ হয়েছিল, যে কারণে তো সফল হয়েছে, তাই না? তো এইরকম একটা মহামারী, এবং এটি আমি মানে এই মহামারীতে আপনারা সবাইকে নিয়ে একত্রিত হতে পারছেন না। আপনাদের সেই ইগো এখনো আপনাদের মধ্যে রয়ে গেছে। আপনারা তারপরে সফল হবেন কিভাবে আমার বোধগম্য না। তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা ব্যর্থ হলে সেটা জনগণের জন্যই ক্ষতিকর। জনগণ মারা যাবে, আপনাদের মন্ত্রী এমপি কয়জন মারা যাবে, আপনাদের রাজনীতিবিদরা কয়জন মারা যাবে, তারা তো ঘর থেকে বের হবে না। তারা তো ঘরে বসে খাবার পাচ্ছে, তাদের তো টাকা পয়সার কিছু অভাব নাই, তারা তো হরিলুট করেছে। তাদের মানে গুদাম ভর্তি চাল তারা চুরি করে রেখে দিয়েছে, খাট ভর্তি খাটের উপরে তেল বিছিয়ে রেখে দিয়েছে, তাই না? তাদের তো কোনো অভাব নাই। তো তারা যদি 10 বছর বসে খায় কোনো সমস্যা নেই, তো তারা ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে খাবে, কিন্তু মরবে তো এই জনগণ। তাই আমরা এই সরকারকে অনুরোধ করবে জনগণকে বাঁচান। আর জনগণকে যদি বাঁচাতে হয় তাহলে সকল নেতৃবৃন্দকে ডেকে নিয়ে দল মতের মানে পার্থক্য বিবেচনা না করে সবাইকে নিয়ে বসতে হবে। আমরা বারবার বলছি যে এই জাফরুল্লাহ চৌধুরী, তাকে নিয়ে আপনারা একবার বসেন। একজন অথর্ব একজন মানে স্বাস্থ্যমন্ত্রীকে আপনারা রেখে দিয়েছেন। তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, তিনি তিনি কি ডাক্তার? তিনি কি বুঝবে এগুলো? মানে এইরকম মানে যার যে বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তাকে সেই জায়গায় দায়িত্ব দিয়ে রেখেছে, এটা কিভাবে সম্ভব? এভাবে তো আসলে সফল হতে পারবে কি পারবে না সেটি এখনই অনুমান করা যাচ্ছে, যেখানে বাংলাদেশের আপনাকে প্রত্যেকটা এই মানুষ প্রসঙ্গে চায় যে বলতে চাই, এই রাশিদ স্বাস্থ্যমন্ত্রীকে ভাই, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হোক, নতুন একজন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়োগ দেওয়া হোক। কেন করছে না সরকার? সরকার তার ব্যর্থতা মানে মানে স্বীকার করতে চাচ্ছে না, এই জন্য এই স্বাস্থ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিচ্ছে না। এখন স্বাস্থ্যমন্ত্রীকে কোথায়? এখন তো তাকে সেভাবে পাওয়া যাচ্ছে না। সে কি হোম কোয়ারেন্টাইন পালন করলে হবে? যে ওই সময় আমরা দেখেছি ডেঙ্গুর সময় সে পালিয়ে গিয়ে সপরিবার নিয়ে সে মালয়েশিয়া পালিয়ে গিয়েছিল, জনচাপে আবার সে দেশে এসেছিল। এবার যদি বিদেশ যাওয়ার সুযোগ থাকতো না, এই মানে যারা রাজনীতি করে আওয়ামী লীগের, এরা কেউ দেশে থাকতো না, এরা বিদেশ যে চিকিৎসা নিত। সেজন্য আমরা বলছি যে এই মন্ত্রী এমপি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে এই বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিতে হবে, আইন করতে হবে। তাদেরকে যদি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয় তাহলে এই যে দেশের চিকিৎসা ব্যবস্থা আজকে যে ধ্বংস হয়ে গিয়েছে, এটি আসলে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভবপর হবে। অন্যথায় এই যে আমাদের দেশের মানুষ রাশিদ ভাই, মানে আজকে করোনা আমার ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আজকে হাসপাতালে গেলে অন্যান্য রোগেরও ট্রিটমেন্ট দিচ্ছে না। ডাক্তার নার্সদের পর্যাপ্ত পরিমাণ এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা তাদের নিশ্চিত করা হয়নি, যে কারণে তারা আতঙ্কিত, তারা চিকিৎসা দিতে পারছে না। স্বাভাবিক একটি ব্যাপার। যেমন আমাকে ধরেন, যে আমার যদি মনে হয় যে এই কাজটি করলে আমি মারা যাবো, আমি কি সেই কাজটি করতে চাইবো? আমার তো হাজার হলেও ভিতরে একটা ভয় আছে, তাই না? সেই ভয়টি কাজ করবে, মৃত্যু ভয়। তো ডাক্তার নার্সদের ক্ষেত্রেও সেটি হচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা, তাদেরকে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস, মাস্ক, এগুলো দেওয়া হচ্ছে না ঠিক মতন। ঠিক আছে, তো এই জায়গায় সরকার কিভাবে সফল হবে আমার বোধগম্য নয়। সরকার যদি সফল হতে চায়, আমি মনে করি যে এখনো সময় আছে। দল মতের বিবেচনা না করে সকলকে নিয়ে বসুন, এবং জাফরুল্লাহ চৌধুরী একজন দেশপ্রেমিক, যার কোনো বিতর্ক এখনো পর্যন্ত সে মানে বাংলাদেশের জনগণ দেখে নাই। সে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সে ফিল্ড হাসপাতাল তৈরি করার মাধ্যমে যেভাবে সেবা দিয়েছে, এই করোনার মধ্যেও তিনি সেই একই কাজ কাজ করার চেষ্টা করছে, কিন্তু এই মানুষটিকে পদে পদে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে।
এই মানুষটি তার দেশপ্রেমের জায়গা থেকে মানুষের জন্য কাজ করতে গিয়ে সে আজকে নিজেই করোনায় আক্রান্ত হয়ে গেছে। তো এই মানুষটির পরামর্শ শোনা সরকারের জন্য ফরজ ছিল, কিন্তু সরকার সেই ফরজকে তরক করে ফেলাইছে। সরকার জাফরুল্লাহ চৌধুরীর মতো দেশপ্রেমিক যারা রয়েছে তাদের কথা সরকার শুনছে না। সরকার তার যে ওই মানে মানে কি বলবো, যে তার প্রধানমন্ত্রীর পাশে যে কোন ধরনের পরামর্শদাতা রয়েছে আমাদের বোধগম্য নয়, তারা কি পরামর্শ দিচ্ছে সেটি বোধগম্য নয়। এরকম ওই দেশকে যারা ভালো না বাসে, যাদের দেশের প্রতি যাদের প্রেম নাই, তাদের পরামর্শ নিলে এই করোনা ভাইরাসে সফল হওয়া যাবে না। তাই সরকারকে বলবো এখনো সময় আছে, সকল দলের রাজনীতিবিদদের নিয়ে বসুন, বসে মানে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত নিন কিভাবে করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা যায়। ধন্যবাদ। সরি রাশেদ ভাই, আপনার কাছে আমার সরি রাশেদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সরি রাকিব ভাইয়ের কাছে, আমরা আসলে যে প্রসঙ্গটা নিয়ে আসছি ছাত্রদের ভূমিকাটা, আসলে ছাত্ররা সুযোগ পেলে কি করতে পারতো, অর্থাৎ সরকার যদি কালকেই ডিক্লেয়ার দিত যে সমস্ত ছাত্র সমাজ করোনা ভাইরাস প্রতিরোধে রাস্তায় নেমে পড়ো, বা যার যা আছে তা নিয়ে সবাইকে সহযোগিতা করো, এটা ফাইন্যান্সিয়ালি করো, খাবার দিয়ে করো, বা যেভাবেই হোক, আপনারা কি করতেন ছাত্র দল? আচ্ছা, আমি প্রথমে রুমেল ভাই একটু বলে নিচ্ছি যে আমি কিন্তু আমার বক্তব্য বলে শেষ করতে পারতেছি না, অর্ধেক গিয়ে থেমে যেতে হচ্ছে, এটা হয়তো বা ইয়ের কারণে। তো আমি বলেন ভাই, এখন আপনার বলেন, এখন সময় আছে। না, না, এটা নেটের সমস্যার কারণে হয়তো বা মেবি। তো আমি ওই প্রসঙ্গটা শেষ করতে যাচ্ছি যে স্বাস্থ্যমন্ত্রীর ছেলের যে বিষয়টা, তো আপনি চিন্তা করে দেখেন ওই সফলতাটা আপনি যে বলতে যাচ্ছেন যে ওই প্রসঙ্গই আসা ঠিক না, যে এই সরকারের সফলতা, এই সরকারের কিছু মন্ত্রী এক দুই দিন পর পর সংবাদ সম্মেলন করে কিংবা ঘরে থেকে কয়টা মন্তব্য করে যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কেউ না খেয়ে মারা যায়নি। আমার প্রশ্ন হলো, সারা বিশ্বের এমনকি আফ্রিকা সহ কোন দেশে একজন না খেয়ে মারা গেছে করোনা সংকটে এখন পর্যন্ত? সারা বিশ্বে আমি এখন পর্যন্ত, আমি মোটামুটি সবসময় অনলাইনে এবং মিডিয়াতে সচল রয়েছি, আমি এখন পর্যন্ত দেখতে পাইনি যে একজন মানুষ করোনা সংকটে আফ্রিকাতেও মারা গেছে না খেয়ে, এটা হয়নি। তো এইটা নিয়ে আত্মতৃপ্তির কিছু নেই, কিন্তু যেখানে মূল প্রবলেম যে আমরা এই ভেন্টিলেটর নিয়ে এত কথা হলো, আপনি কি দেখাতে পারবেন যে বিদেশ থেকে এই কোন ভেন্টিলেটর এদেশে এসেছে? যদি 10টা ভেন্টিলেটর আসে, দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রী সহ সবাই গিয়ে ওই পোর্টে যায় দাঁড়ায় থাকবে উদ্বোধন করার জন্য, জাতিকে দেখানোর জন্য যে আমরা এই এতগুলো ভেন্টিলেটর নিয়ে এসেছি। তো এখন আমি ওই বিষয়ে আসি। তো সরকারের ছাত্র, আপনি যেটা বলছেন যে যদি সরকার এই ঘোষণা দেয় যে সমগ্র ছাত্র সমাজকে ফ্রি ভাবে কাজ করে দেওয়ার জন্য, হ্যাঁ, আমি প্রথমে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কথা বলি। আমরা ক্যাম্পাসে কাজ করতে গিয়ে, যেহেতু আমরা মোটামুটি 13টি ছাত্র সংগঠনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি রাজশাহীতে ছাত্র সংগঠনের কথা বলছি না, আমি শুধুমাত্র ক্যাম্পাসে ক্রিয়াশীল 13টি ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের মধ্যে একমাত্র আমরাই মাঝে মধ্যেই মিডিয়াতেও আসতেছে সবগুলো প্রোগ্রামই সর্বোচ্চ পরিমাণে ত্রাণ বিতরণে এবং আর্থিক সহযোগিতা দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো সেক্ষেত্রে আমরা ক্যাম্পাসের পাশে বেসিন স্থাপন করছি হাত ধোয়ার জন্য, যেহেতু এই সময় এই বেসিনটা খুবই ইম্পর্টেন্ট এবং হাত ধোয়াটা খুবই, যত বেশি বেশি হাত ধোবে হয়তোবা অনেকটুকু প্রোটেকশন দেওয়া সম্ভব করোনা ভাইরাসকে। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বেসিন স্থাপন করতে গিয়ে প্রক্টর স্যার এবং ভিসি স্যারের সর্বাত্মক অসহযোগিতা পেয়েছি, তারা আমাদেরকে বেসিন স্থাপনের অনুমতি দেয়নি। তো পরবর্তীতে আমরা নীলক্ষেত সিটি কর্পোরেশন মার্কেট, তারপর ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিট যেটা মেডিকেল 2 সেখানে, এবং 3 নেতার মাজার সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসিন স্থাপন করেছে। তো আমরা এখানে বাধার সম্মুখীন হয়েছি। একইভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে অব্যাহত ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সেখানেও একটি জেলার সভাপতিকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, এই ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, এবং সেগুলো আপনি মিডিয়াতে দেখেছেন। একইভাবে শরীয়তপুরের দিকে মেবি আর কি, ফরিদপুর শরীয়তপুরের দিকে প্রায় আপনার 1 কোটি টাকার ত্রাণ, 14 ট্রাক খাদ্য সামগ্রী একদিনে পুলিশ প্রশাসন আটকে দিয়েছে। তো পরবর্তীতে সে এলাকায় ঢুকতে পারে না। তার অপরাধ কি? যে তার অপরাধ হলো যে আপনি এত কোটি কোটি টাকা ত্রাণ দিবেন, হ্যাঁ তার সামর্থ্য রয়েছে, সে বিএনপির সভাপতি, তার ইন্ডাস্ট্রি রয়েছে, সে সাধারণ জনগণের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে
জনগণের পাশে দাঁড়াতে যাচ্ছে। তো পুলিশ প্রশাসনের কথা হলো এই ত্রাণ বিতরণ নাকি অনুমতি নিয়ে দিতে হবে। তো অনুমতি তারা তো জানে যে আচ্ছা, 20টা। একটা প্রশ্ন এখানে করতে চাই। জি। আপনি যেহেতু পুলিশ প্রশাসনের কথা বলছেন, বর্তমান সরকার তো দাবি করছে, বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীরাও দাবি করছেন, এই পুলিশ প্রশাসন বর্তমানে কিন্তু অনেক মানবিক, তারা কিন্তু মানবিকভাবে কাজ করছে। আপনি যে হয়রানির কথা বললেন, আপনাদেরকে ছাত্রদলকে নির্যাতন করছে, গ্রেপ্তার করছে, কিন্তু পক্ষান্তরে কিন্তু হ্যাঁ, আপনারা যদি বিবেচনা করেন তাহলে দেখবেন এই পুলিশ এই করোনা ভাইরাস মোকাবেলায় কিন্তু অনেক মানবিক। খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং ভালো লাগলো আপনার এই প্রশ্নটা। এটি মাঝে মাঝেই আমি ব্যক্তিগতভাবে কখনো সমালোচনা করার ক্ষেত্রে রয়েছে সমালোচনা করি, কারণ হলো যে কোনো বিষয়ে আমি সমালোচনা করতে চাই না। আপনি পুলিশের ভূমিকা নিয়ে আমি বলছি। আপনি করোনা সংকট বাংলাদেশে শুরু হলো 25শে মার্চ। তার আগে এই পুলিশ প্রশাসন সারা বাংলাদেশে না, বিএনপি বাংলাদেশে প্রথম করোনা রোগী 8ই মার্চ পাওয়া গিয়েছে। 8ই মার্চ পাওয়া গিয়েছে, কিন্তু 8ই মার্চ। কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে 25শে মার্চ থেকে। 25শে সরি জি। এদিকে আর কি 25শে মার্চ থেকে আমাদের কার্যক্রমগুলো আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আর কি, ভালোভাবে আর কি। তো এর আগ পর্যন্ত বাংলাদেশ পুলিশ এটা তো একটি প্রতিষ্ঠান, এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না কিংবা কারো তো সেখানে বিএনপি নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা, গায়েবী মামলা নামে একটা শব্দ আছে, নিশ্চয়ই আপনি ফ্রান্সে থাকেন, এরপরে জানেন যে গায়েবী মামলা কাকে বলে। এই নির্বাচনের আগে 30শে ডিসেম্বরের যে অবৈধ নির্বাচনটা হলো, সেই নির্বাচনের 1 মাস ব্যাপী সারা দেশে লক্ষ লক্ষ মানুষের নামে হাজার হাজার মামলা দিয়েছে, গায়েবী মামলা। ঠিক আছে, এই পুলিশ প্রশাসন একইভাবে এই দেশে যতগুলো হত্যা গুম হয়েছে বর্তমানে কি আপনারা রাজনীতি করছেন ঢাকা না না বিশ্ববিদ্যালয়? না হ্যাঁ, আমি আসতেছি, বর্তমানে কি আপনারা রাজনীতি করতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ওই প্রশ্ন আসতে যেতে আপনারা সুন্দর প্রশ্ন করেছেন। তো এই পুলিশ প্রশাসন কিন্তু এই করোনা সংকটের আগে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগের পাহাড় স্তূপ জমা হয়েছে, এবং তারা অনেক ক্ষেত্রে দাবি করে থাকে এই দেশে 30শে যে ডিসেম্বর নির্বাচন হয়েছে যে অবৈধ এবং ভোট চুরির, এবং 29শে ডিসেম্বর মিডনাইটের যে নির্বাচন, সেই নির্বাচন অনেকাংশে অনেক পুলিশ সদস্য নিজেদের কৃতিত্ব দাবি করে থাকে। তো সেখানে পুলিশের কি ভূমিকা ছিল আপনারা জানেন। হ্যাঁ, আমি স্বীকার করছি এবং আমরা প্রশংসায়, আমি আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে পুলিশ প্রশাসনে, আমার তাদের সাথে যোগাযোগ হয়, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে করোনা সংকটে অবশ্যই তাদের উপরে যে অর্পিত দায়িত্ব তারা সেটা পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। একইভাবে আমি বলতে চাই, যখন জীবনও দিচ্ছে পুলিশ, 71-এর পর কিন্তু এই প্রথম পুলিশ দেশের জন্য, দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য জীবন দিচ্ছে। এখানে ছাত্রদলেরও পুলিশ আছে, ছাত্রলীগেরও পুলিশ আছে। আরেকটি কথা বলি তাহলে, দেখেন আপনার সরি টু সে, কিছু মনে করবেন না, এই দেশে জাস্ট তাদের দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করছে, এতে কিন্তু আপনি উচ্ছ্বসিত ভূমিকা পালন করছেন। পুলিশ আজকে যে দায়িত্ব পালন করছে এটা কি তাদের উপর অর্পিত দায়িত্ব না? তারা কি আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এই দেশের জন্য শপথ নেয়নি জীবন দেওয়ার জন্য? অবশ্যই নিয়েছিল, কিন্তু আপনাদের সরকার যখন ক্ষমতায় ছিল তখনও তো তাদেরকে ব্যবহার করেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেটাই বলে, যেই সরকার ক্ষমতায় আসে তখন পুলিশকে ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু বর্তমানে পুলিশ একটু ভিন্ন পন্থায় নিজেদেরকে জনগণের সেবক হিসেবে পরিণত করেছে। এটা কি আপনারা ছাত্রদলের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে পুলিশকে একবার ধন্যবাদ দিবেন না? এই প্রশ্নটি আমি রাশেদ ভাইয়ের কাছে করছি, আসছি আপনার কাছে আবার। রাশেদ ভাই, আপনার কাছে আবারও আসছি আমি। আমি 1 মিনিট চেয়ে নিচ্ছি। সেটা হলো, আমি কিন্তু শেষ মুহূর্তে যাচ্ছিলাম যে পুলিশকে আমি অবশ্যই এই সময় আমি প্রশংসা করেছি, এবং তাদের যে অর্পিত দায়িত্ব তারা সেটা পালন করছে, এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। কিন্তু একইভাবে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে বিএনপি যখন ক্ষমতা ছিল, খুবই মুখরোচক এবং একটা গল্পের মতো মনে হয় যে কোনো প্রসঙ্গে এই আওয়ামী লীগের এই অত্যাচার নির্যাতন মানুষ এত ত্যক্ত বিরক্ত, কথায় কথায় বিএনপি কি টেনে নিয়ে আসে। বিএনপি হলো সেই সরকার যে সরকারের সময় ক্লিন হার্ট অপারেশন নামে একটা অপারেশন হয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে, আপনার কি মনে আছে? বিএনপি হলো সেই সরকার যে সরকারের সময় এই র্যাব গঠন করেছিল, র্যাব একটা আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরেছিল। বিএনপি হলো সেই সরকার যে সরকার এই দুদক প্রতিষ্ঠা করেছিল। দুদক কি একজন আওয়ামী লীগের এমপি কে ধরেছিল? ধরে নাই। তো বিএনপি কে কথায় কথায়
আপনি আওয়ামী লীগের সাথে জড়াই দেন। খুবই ব্যথিত হই এই বিষয়ে যে এই তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়ে যায় যখন কথায় কথায় আওয়ামী লীগকে বিএনপির সাথে তুলনা করা হয়। একইভাবে ছাত্র দলের কে মনে করা হয় যে ছাত্রলীগের বি টিম। আমাদের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী অবস্থান করতো, হয়তোবা হলে তাদের রাজনীতি কি সংকুচিত ছিল, আমি সেটা স্বীকার করছি, বাট কেউ বলতে পারবে যে তাকে হল থেকে মেরে বের করে দেওয়া হয়েছিল? আর এখন আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, রাশেদটা কিন্তু হলে থাকে প্রতিটা সারা বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একমাত্র ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনে একটি নেতাকর্মী কোন শিক্ষা প্রতিষ্ঠানের বৈধতা থাকা সত্ত্বেও প্রবেশ করতে পারে না, হলে থাকতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একমাত্র ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন এই এক যুগ শত অত্যাচার, নির্যাতন, শত গুম বাধার পরও এখনো দুর্দান্ত প্রতাপে টিকে রয়েছে। সেহেতু ছাত্রদল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি এক নয়। একইভাবে বিএনপির পুলিশ আর এখনকার পুলিশ কোনোভাবেই এক নয়। ধন্যবাদ। রুমেল ভাই, আচ্ছা রুমেল ভাই আসুক, আমি হ্যাঁ তার আগে আপনি যেটি বললেন যে আমাদের হলে থাকতে পারে, আসলে বিষয়টি অবশ্যই এরকম না। আমরা আমরা আসলে বর্তমান সময়ে আপনি যদি দেখেন যে ছাত্র অধিকার পরিষদের যারা রয়েছে এদের উপরে নির্যাতন নিপীড়নটা হ্যাঁ, সেটা সব থেকে বেশি হয়। এবং রাশেদ ছাত্র ভাই, অধিকার পরিষদ ছাড়া আসলে অন্যদেরকে এখন নির্যাতন নিপীড়নের শিকার হতে খুব কমই দেখা যায়। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হচ্ছিল যে আমরা তো অনেক সমালোচনা করি সরকারের, পুলিশের, দেশের প্রশাসনের, হ্যাঁ, আমলাদের, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান ভালো কাজ করে আমরা ছাত্র সমাজ কি এগিয়ে আসছি তাদেরকে মূল্যায়নের জন্য? এই যে বর্তমান পুলিশ এত মানবিক, জীবন দিচ্ছে পুলিশেরা, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পুলিশেরা জীবন দিচ্ছে, জনগণের ধারে যাচ্ছে, জনগণের সেবক হিসাবে কাজ করছে, বাংলাদেশ স্বাধীনতার প্রায় 50 বছর হয়ে যাচ্ছে। সেই জায়গায় আজকে পুলিশ মানবিক হচ্ছে, বাংলাদেশের নাগরিকরাই বলছেন, বিশিষ্টজনরাও বলছেন। আপনারা ছাত্র সমাজ কি সেই পুলিশকে অভিনন্দন জানিয়েছেন বা জানানো প্রয়োজন বলে কি আপনি মনে করেন? বিষয়টি আসলে আমরা সবসময় চেষ্টা করি যারা দেশপ্রেমের জায়গা থেকে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তো এই করোনার মধ্যে আমরা কখনোই বলিনি যে আহ, পুলিশের বিতর্কিত ভূমিকা, এরপরে আপনার ডাক্তারদের বিতর্কিত ভূমিকা। আপনারা যদি দেখে থাকেন যে আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যারাই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটি যে হোক না কেন, সেটি প্রশাসনের হোক, প্রশাসনের বাইরে হোক, এনজিও হোক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোক, আমরা তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেন যে আমরা ডাক্তারদেরকে আমরা মানে তাদেরকে অন্তত মানুষের যদি প্রশংসা করেন, এই প্রশংসা করলে কিন্তু তার ভালো কাজ করার মানসিকতা আরো বেড়ে যায়। আমরা আমরা যে লেখা আমাদের ভিপি নূর, আমরা আমাদের সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু সবাই আমরা ডাক্তারদেরকে মানে সম্মুখ যোদ্ধা হিসেবে আমরা সবসময় তুলে ধরছি। এবং মানে ঢাকা মেডিকেলের একজন ডাক্তার তার আগের এবং পরের আমার টাইমলাইন যদি দেখেন যে সেই ছবিটা অনেকটা ভাইরাল হয়েছে। আমি ছবিটা সংগৃহীত এবং আমি সুন্দর করে ওই মানে একটা লেখা লিখেছিলাম, সেটা আবার অনেক শেয়ারও দিয়েছে। আমার প্রশ্ন তো তো ওই সেখানে দেখেন জায়গায় যে এদেরকে আমরা এই যে যারা করবেন। ডাক্তাররা যারা রয়েছে। হুম। জি। হ্যাঁ, রাশিদ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমি বলছি ছাত্র সমাজই তো করবে। আজকে ডাক্তাররা যদি তাদের জীবন বাজি রেখে আজকে এই পরিস্থিতিতে আপনার আমার আত্মীয় স্বজনের জীবন বাঁচায়, আপনার আমার জীবন বাঁচায়, তাহলে অবশ্যই ছাত্র সমাজের দায়বদ্ধতা রয়েছে। আজকে মেডিকেল যে স্টুডেন্টস লেখাপড়া করছে সেও তো ছাত্র, তারও তো দায়বদ্ধতা রয়েছে ঝাঁপিয়ে পড়া এরকম পরিস্থিতিতে। কিন্তু মেডিকেল স্টুডেন্টস, বাংলাদেশের যতগুলো মেডিকেল স্টুডেন্টস আছে তারা কি সেই দায়িত্ব পালন করছে? আমরা ছাত্ররা কি পিছিয়ে আছি না বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে? আপনি একটি আমরা ভালো কথা ছাত্ররা বলেছেন কি যে করছি, আমাদের মেধাকে কিভাবে কাজে লাগাচ্ছি? না, আপনি ভালো ছাত্ররাই কথা তো বলেছেন, ইনভেস্ট তবে করবে। আমি যে বিষয়টি বলতে চাই যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ব্যতীত পড়াশোনা করে তাদেরকে আমি খুব কাছ থেকেই দেখছি যে তারা মানে সবার পাশে দাঁড়াচ্ছে। তো মেডিকেলের স্টুডেন্টরাও তাদের বিষয়টি হয়তো মিডিয়াতে আসেনি বা আমরা জানতে পারিনি, যে কারণে হয়তো আমরা মনে করছি যে তারা হয়তো তাদের জায়গা থেকে এগিয়ে আসেনি। বিষয়টি হয়তো ভুল আমার কাছে মনে হচ্ছে, কারণ মেডিকেল স্টুডেন্টরাও তারা হয়তো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং ডাক্তারদেরকে হেল্প করার চেষ্টা করছে। যেমন বুয়েটে দেখেন যে বুয়েট থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হলো এবং সেখানে শিক্ষার্থীরাই কিন্তু এগিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে
মানে আপনি বিজ্ঞান অনুষদে তারা মানে বিভিন্ন ডিপার্টমেন্টে যে হ্যান্ড স্যানিটাইজার বানালো, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে গিয়েছে, এবং মেডিকেলেও বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে, সেখানেও মেডিকেলের স্টুডেন্টরা এগিয়ে আসছে। হয়তো মেডিকেলের সেখানে সাংবাদিকদের ইয়েটা একটু কম, মানে তাদের নিউজগুলো একটু বাইরে কম আসে, যে কারণে আসলে আমরা তাদের সম্পর্কে ওইভাবে জানতে পারি না। যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু হোক না, মানে যে সংগঠনে একটি ভালো কিছু করুক, সেটা মানে সাথে সাথে বাইরে চলে আসবে, সাধারণ জনগণ জানতে পারবে। কিন্তু আপনি ঢাকা মেডিকেলে কিছু হোক, সেটা সাধারণত খুব সহজে বাইরে আসতে পারে না, কারণ সেখানে সাংবাদিকদের যাওয়া আসা বা মানে সাংবাদিকদের মাধ্যমে যে তথ্য বাইরে আসবে, সেটিও আসলে আসতে অনেক সময় লাগে। তো সেই জায়গা থেকে আমরা মেডিকেলের স্টুডেন্টদের হয়তো ভালো কাজগুলো আমরা সেভাবে মানে চোখে দেখছি না বা আমাদের কাছে আসছে না। এটি আসলে হয়তো আমাদের মানে সাংবাদিক ভাইদের উচিত আচ্ছা, সেই ঢাকা মেডিকেল ঢাকা স্টুডেন্টরা কি বিশ্ববিদ্যালয়ের করছে সেগুলো তুলে ধরা, একটা প্রশ্ন। যাতে করে এই যে আপনি যে আজকে মনে করছেন যে মেডিকেল স্টুডেন্টরা এগিয়ে আসছে না, সেই ভুলটা অন্তত ভেঙে যাবে। আমি মনে করি না যে মেডিকেল স্টুডেন্টরা তারা এখন অলস সময় পার করছে। তারা যে কোনো ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। হয় তারা টিপস দিচ্ছে যে করোনা থেকে এভাবে সাধারণ মানুষকে যে এইভাবে সচেতন থাকুন, মানে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। যেমন আমার এক ছোট বোন আছে, উনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ে। সে মানে তার এলাকার মানুষজনকে সচেতন করার চেষ্টা করেছে, এবং তার পরিচিত বন্ধু-বান্ধব তাদেরকে সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করেছে। একটু সামান্য অসুস্থ হলে সে বিভিন্ন মেডিসিন সাজেস্ট করছে। এইভাবে আমি মনে করি তাই যে না? মেডিকেলের প্রত্যেকটা শিক্ষার্থী এভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এবং আপনি যেটা বললেন যে আমরা কি লাস্ট যেটা মানে আমি আচ্ছা, বলি, সেটি আপনারা হচ্ছে কি আমরা পারেন কি না? পুলিশ প্রশাসন, দেখেন আমরা কিন্তু পুলিশ প্রশাসনের যারা মানে মানে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এবং তারা যারা সরাসরি ফিল্ডে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, আমরা কিন্তু সেই পুলিশ প্রশাসনে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে সেই পুলিশ প্রশাসন যদি আক্রান্ত হয়ে মারা যায়, তাকে যেন মানে সরকারের পক্ষ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানো হয়, এবং যদি সে আক্রান্ত হয়, তার যদি প্রয়োজন হয় যে মানে খুব উন্নত চিকিৎসা, সেই চিকিৎসা যেন সাথে সাথে নিশ্চিত করা হয়। এবং সরকার, পুলিশ বলেন বা আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী, যারাই আক্রান্ত হচ্ছে তাদের পাশে মানে সরকার দাঁড়াতে চেষ্টা করছে। সেই নিউজগুলো আমরা কিন্তু বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারছি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে ডাক্তারদের জন্য এখনো পর্যাপ্ত আসলে নিরাপত্তার ব্যবস্থা মানে আমার মনে হয় না সেটি করা সম্ভবপর হয়েছে। কারণ আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তার দ্বারা তো আসলে এই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর নয়। কারণ তার নলেজের ঘাটতি, সেটি আসলে একটি মানে অন্যতম একটা ল্যাকিংস, যে তার এই বিষয়ে একদমই নলেজ নাই। সে ইংরেজি সাহিত্যের ছাত্র। তো তাকে যদি এই পদ থেকে সরিয়ে নতুন একজন মানে যার মানে এই যে স্বাস্থ্য সম্পর্কে যার জানাশোনা আছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন যে সেখানে হেলথ ইকোনমিক্স নামক একটি ডিপার্টমেন্ট রয়েছে। তো এই ডিপার্টমেন্টেরও যদি একজন মানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়, মানে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছে, কথার কথা, সেও কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে ভালো একটা ধারণা তার থাকবে। কিন্তু এই যে ইংরেজি সাহিত্যের ছাত্রকে মানে এখানে রেখে দেওয়া হয়েছে, তো এনার কাছ থেকে তো ডাক্তাররা ভালো সার্ভিস পাবে না, বা ডাক্তারদের যে নিরাপত্তা দরকার সেটি ইনি মানে সেটি মানে এই মন্ত্রী প্রোভাইড করতে পারবে না। তো সেখানে আমি মনে করি না যে মানে ডাক্তাররা খুব বেশি নিরাপত্তা বা তাদের যা দরকার সেটি তারা পাচ্ছে। যেমন মানে তবে আমরা তারপরেও যে এই ডাক্তাররা কিন্তু জীবন বাজি রেখে তারা লড়াই করে যাচ্ছে। সাধারণ মানুষের পাশে তারা দাঁড়াতে চেষ্টা করছে। আমার ডিপার্টমেন্টের এক ছোট ভাই, সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল। সে আমাকে জানালো যে সেখানকার মানে ডাক্তাররা বেশ আন্তরিক। আন্তরিকতার সাথে তার পাশে মানে তার করোনা ট্রিটমেন্ট দিতে তারা চেষ্টা করছে। ঠিক আছে? হয়তো ডাক্তাররা আগের মতন সেভাবে কাছে গিয়ে গায়ে হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে সেবা করতে পারছে না। কিন্তু তারা দূর থেকে যতদূর সম্ভব তারা চেষ্টা করছে করোনা আক্রান্ত রোগীর পাশে দাঁড়াতে। যদিও আমরা বিভিন্ন কয়েকটা মানে অনাকাঙ্ক্ষিত নিউজ আমরা পেয়ে থাকছি যে ডাক্তাররা সেবা দিচ্ছে না। তো এই অনাকাঙ্ক্ষিত নিউজ যেন আমাদের আর না শুনতে হয়, সেজন্য যারা এই ডাক্তারি পেশার সাথে যারা জড়িত রয়েছে, আ সেই ডাক্তার ভাই বোনদের এবং যারা এই সেবার সাথে নার্স যারা রয়েছে, তাদেরকে অনুরোধ করব যে আপনাদের এই মুহূর্তে আসলে দেশের মানুষের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। যেটি আপনারা দাঁড়িয়ে চলেছেন। তারপরে আপনাদেরকে বলব আরো আন্তরিক হয়ে কিভাবে এই করোনা দুর্যোগ মোকাবেলায় আপনারা এগিয়ে আসতে পারেন, সেটিও আপনারা ভেবে দেখবেন, এবং আশা করি আপনারা এই যে এই মুহূর্তে আপনাদেরই সবথেকে বড় অবদান রাখার একটা সুযোগ রয়েছে। সেই অবদান আপনারা এই দেশ এবং জাতিকে রক্ষার জন্য সেই অবদান আপনারা রাখবেন বলে সেই বিশ্বাস ডাক্তার সমাজের উপরে রাখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ ভাই। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আছি, যদিও আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেক কিছু জানার ছিল আপনাদের কাছ থেকে আসলে। তো সর্বশেষ যেটা আমি চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় তো হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখান থেকে আমাদের আজকের
বিশেষজ্ঞ বলেন, আজকের আমাদের প্রাচ্যের যে স্বপ্নের যে দেশ, বা আজকে সংসদ বলেন, সংসদ সদস্য বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, তারা তো এখান থেকেই বের হবে। ওই জায়গায় এরকম দেশের একটা ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটি ছাত্র সংগঠন আছে, আপনারা কি পারেন না, বা সেরকম কি একবারও মানে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এরকম জায়গায় কি আপনারা এক হতে পারেন না, দেশের মানুষকে সহযোগিতা করার জন্য নোংরা রাজনীতিকে বাদ দিয়ে একটি সুষ্ঠু দ্বারা রাজনীতি পরিচালনা করতে? এই যাত্রায় যদি আপনারা জীবন পান, তাহলে এরকম একটা পরিকল্পনা কি করা আপনাদের পক্ষে, ছাত্রদলের পক্ষে সম্ভব, বা আপনারা কি উদ্যোগ নেবেন? ওকে, আমাদের হাতে সময় একদম আমি 4 মিনিট। জি, আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক হিসাবে আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হলো, আমি এই লাইভের মাধ্যমে আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13টি ছাত্র সংগঠন এবং এই সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ যেটা রয়েছে, তাদের সবাইকে একই প্ল্যাটফর্মে থেকে আমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 42,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য একই মঞ্চে থেকে, একই প্ল্যাটফর্মে থেকে একটা কাজ করতে পারি, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে একটা মঞ্চে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ছাত্র দল যে কোনো ভূমিকা নিতে প্রস্তুত, সেটা সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। সমগ্র ছাত্র সংগঠনগুলোকে একটি মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। আমি আরেকটি কথা বলে আমি আমার এটা শেষ করব, সেটি হলো, আপনি এই সরকারের ভূমিকা নিয়ে কথা বলছেন। এই সরকার যে ভূমিকা রাখতে পারবে না, সেটা আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনার নিশ্চয় মনে আছে যে এই N95 এবং পিপি যে কেনাকাটার যে দুর্নীতি হলো, যেখানে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে সরাসরি জড়িত, এবং সেটি বিএনপির কোনো ভাষ্য না, এটি হলো আপনার সরাসরি ওষুধ, কেন্দ্রীয় ওষুধাগার যে রয়েছে তার যে পরিচালক ব্রিগেডিয়ার শহীদুল্লাহ সাহেব, তিনি তার চিঠিতে এবং গণমাধ্যমে স্পষ্টভাবে বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এই দুর্নীতির সাথে জড়িত। তো কিন্তু একটা 5 সদস্য কমিটি হয়েছিল, সেই কমিটির সুপারিশে তাকে বদলি করে দেওয়া হয়েছে। সেখানে রাশেদ যেটা বলেছে, স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আসা হয়েছে কাকে? তো একইভাবে ওই কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক হিসাবে নিয়ে আসা হয়েছে অতিরিক্ত যুগ্ম সচিবকে, মেবি আর কি। তো সে এইগুলো সম্বন্ধে কিছু জানে না, কিছু বোঝে না। তবে সম্ভবত যে দুর্নীতি কিভাবে ঢাকতে হয়, কিভাবে অপরাধ থেকে মুক্ত করা যায়, সে সম্বন্ধে হয়তো খুব ভালো ধারণা রাখতে পারে। কিন্তু এই করোনা সংকট কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে ওই কেন্দ্রীয় ওষুধাগার চালাতে হবে, এগুলো সম্ভবত তার জানা নেই। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো আপনি বলেন যে চালচুরদের ধরেছে, তো একটা তদন্ত কমিটি করে সরাসরি একজন সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি করে দিলেন আপনি ওই তদন্তকে প্রভাবিত করার জন্য, জাতির সামনে, যেটা সরাসরি স্পষ্ট N95-এ। তো সেখানে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না, বরঞ্চ একজন সৎ অফিসারকে আপনি তার উপরে দায় চাপিয়ে তাকে বদলি করে দিলেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর ছেলেকে রক্ষা করার জন্য। এটা কি এই করোনা সংকটে সরকারের ভূমিকা রাখতে পারবে আপনার মনে হয়? বাংলাদেশে জেগে ওঠা কি প্রয়োজন? অতীতে যেভাবে ছাত্র সমাজ জেগে উঠেছে, ছাত্রলীগও আন্দোলন করেছে, সেই ঐতিহ্য তাদের আছে, দেখতে পারি না। আজকে আমরা সেই ছাত্রদল দেখতে পারি না। ছাত্রদলের একটা ঐতিহ্য রয়েছে, কমিউনিস্টের একটা ঐতিহ্য রয়েছে, ছাত্র ইউনিয়নের একটা ঐতিহ্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় কিন্তু এরাই আন্দোলন করেছে, রাজপথ কাঁপিয়েছে। আজকের সেই ছাত্ররা কেন দুর্নীতিগ্রস্ত হবে? আজকের ছাত্ররা কেন একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলবে? এইরকম অবস্থা কেন? বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আপনারা লেখাপড়া করেন, আজকে ছাত্রদের এই অধিকার আদায়ন বা ছাত্রদের সমাজে যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা করতে আমরা ব্যর্থ হচ্ছি কেন? আমাদের কি এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত নয়? আমরা কি শুধুই বাংলাদেশের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমরা কি বিশ্বের যে এখন সারা বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ বলা হয়, সেই গ্লোবাল ভিলেজের থেকে তত্ত্ব নিয়ে আমরা কি সারা বিশ্বের যে অন্যান্য স্টুডেন্টস কাউন্সিল গুলো আছে, সেরকম কি আমরা হতে পারি না? আমরা কি আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি না? আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কি মনে করেন, আমাদের কি উচিত সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসা? ওকে, এক্ষেত্রে আমি প্রথমেই বলে নিচ্ছি যে সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ যে রাশেদ এবং নুরু, ভিপি নূর যে সংগঠনের সেই বিষয়ে বলে নিচ্ছি, ওরা কিন্তু 3 থেকে 4 বছর এই সংগঠন রান করছে। তো সেজন্য এরপরও বাধার সম্মুখীন হচ্ছে, এরপরে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে, পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে, অত্যাচার নির্যাতিত হয়েছে অবশ্যই। কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিটি আন্দোলন সংগ্রামে সাধারণ ছাত্রছাত্রীদের
পাশে সর্বাত্মকভাবে দাঁড়িয়েছে এবং সর্বাত্মক রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে প্রতিটি আন্দোলন সংগ্রামে। কিন্তু অধিকার আন্দোলন গণতন্ত্রের জন্য। কিন্তু 2009 সালে যখন এই অবৈধ সরকার প্রথম ক্ষমতায় আসলো, এরপরে এই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে যে একটা সহমর্মিতা ছিল, সাধারণ ছাত্র যখন রাশেদদের জন্ম হয়নি আর কি সংগঠনের, প্রতিটি ছাত্র সংগঠনের মধ্যে একটা সহমর্মিতা ছিল, পারস্পরিক সৌহার্দ্যবোধ ছিল, সেটি অসংখ্য ধন্যবাদ। একদম লাস্ট তছনছ করে দিয়েছে। তো সেটার প্রতিফলন আজকে আমরা এটা যে অনুষ্ঠানে একবারে লাস্ট মিনিটে আছি, আমরা হয়তো বা বলবো যদি আজকে টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা কিন্তু কথা বলতে, আমি রাশেদ ভাইয়ের কাছে যাচ্ছি একটা একদম শেষ মুহূর্তে। গলা ফেলার আছে ভাইয়া, আমি প্রশ্নটা শুনতে পারিনি। কি সংস্কৃতি থেকে বেরোয় আসবো না, দেশের আমরা কি ছাত্ররা ঝাঁপিয়ে পড়বো না? আমরা কেন দ্বিধাদ্বন্দ্বে ভুগবো? আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে লেখাপড়া করার পর কেন আমাদের মন মানসিকতা পরিবর্তন মেধাকে কাজে লাগাতে পারি না? আমরা মনে করি এই নিতে হবে, আমাদের ছাত্র সমাজকে ভাবতে হবে। আমরা ছাত্ররা ছাত্রের অধিকার যেভাবে মানবে, আমরা মানবিক হব, আমরা দেশ এবং জাতির স্বার্থে আমরা কাজ করব। আমাদের কথাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং আমরা যারা ছাত্র হিসেবে বর্তমান বা অতীতে যারা আছি তাদেরও দায়বদ্ধতা রয়েছে দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য কিছু করা। ছাত্র সমাজকে প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমি মনে করি আজকে একজন ছাত্র তার মানবিক দায়িত্ব, আজকে যদি আপনি করোনা ভাইরাসে আক্রান্ত, আপনার রক্ত রুবেল ভাই আপনার কথা বোঝা যাচ্ছে অন্য না। একজন ছাত্রকে দেবেন, আপনি উৎসাহিত করবেন, আপনাকে থেকে অন্য ছাত্র উৎসাহিত হবে। আজকে একটা ছাত্র অভাবগ্রস্ত, আজকে ছাত্র একজন ছাত্রীর বা একজন ছাত্রের বোন বিয়ে দিতে পারছেন না, রুবেল ভাই, আপনি যে কথাগুলো বলছেন আসলে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে একদম এই কার্যক্রমগুলো পরিচালনা, হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন মানে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে আসলে এই মানবিক এবং ভালো কাজগুলো সাধারণত করা হয়। হ্যাঁ, এবং যেটি বললেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমরা পড়াশোনা করছি, তারপরেও কেন আমরা এই রক্তের রাজনীতি, মারামারি, হাঙ্গামা এগুলো করি? আসলে দেখেন যে প্রতিষ্ঠান কখনো আসলে মানুষ করতে পারে না। মানসিক আপনার যে মানবিক শিক্ষা এবং আপনার যে মানে একে অপরের প্রতি আপনার সম্মানবোধ থাকবে, সেটি আসলে পরিবার থেকে শিখে আসতে হয়। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আসার পরে অনেকে মানে ভালো হয়, অনেকে খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো সব মিলে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন সেটিও কিন্তু একজন ছাত্রের উপরে, তার মানসিক অবস্থার উপরে কিন্তু প্রভাব বিস্তার করে। তো আপনি দেখেন যে আমি এরকম দেখেছি যে অনেক ভালো ছাত্র খারাপ হয়ে গিয়েছে, অনেক খারাপ ছাত্র আবার ভালো হয়ে গিয়েছে, এরকম ইতিহাস অনেক রয়েছে। তো তারপরেও যেটি বলতে চাই যে আমাদের মানে অনেক শিক্ষা হয়েছে, আর কত এভাবে তো আসলে রক্তের রাজনীতি সেই স্বাধীনতার পর থেকেই তো আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তের রাজনীতি। সেটা এখন কিছুটা হলেও আগের তুলনায় কমেছে, কিন্তু স্বাধীনতার পর থেকে মানে যে ধরনের রাজনীতি ক্যাম্পাসে ছিল সেই রাজনীতি এখন নাই, কিন্তু এখন এক ভিন্ন স্টাইলের রাজনীতি রয়েছে। সেটি হচ্ছে যে ভিন্ন মত দমন করে রাখা কৌশলে। একদিকে বলা হচ্ছে যে ভিন্ন মতের সুযোগ রয়েছে, অন্যদিকে সে ভিন্ন মত যাতে ক্যাম্পাসে না আসতে পারে, কথা বলতে না পারে, প্রতিবাদ না করতে পারে,
সেটির জন্য কৌশলে তাদের উপরে মানে তাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা নিজের নামে হয়তো তারা এই মানে অন্য যারা রয়েছে অন্যান্য ছাত্র সংগঠন তাদেরকে ভিন্ন মত দমন তাদের নিজেদের ব্যানারে সে ভিন্ন মত দমন করছে না, কিন্তু এই ভিন্ন মত দমন করার জন্য তারা অন্য একটি ব্যানার আবার গঠন করার জন্য সহযোগিতা করছে। তো এই ধরনের কার্যক্রম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে আপনি দেখেন যে অতীতে যতগুলো আন্দোলন হয়েছে এই সকল আন্দোলনে কিন্তু একক কোনো ছাত্র সংগঠনের অংশগ্রহণে হয়নি, সেখানে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। তো এখন সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনে বলবো যে গণতন্ত্রের চর্চা যেন ক্যাম্পাসে অব্যাহত থাকে, হলে যেন সকল মতের শিক্ষার্থীরা অবস্থান করতে পারে সেই বিষয়ে যেন দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে। এবং আরেকটি সিদ্ধান্ত করোনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে, সেটি হচ্ছে গণরুম এবং গেস্ট রুম তারা রাখবে না, এই ধরনের বক্তব্য দিয়েছে, গণরুম থাকবে না। আসলে এটি আসলে কার্যকর করবে কিনা, কারণ এই যে আজকে আওয়ামী লীগের যে রাজনীতি আপনি মনে করেন যে ছাত্রলীগের রাজনীতি, এমন না। এই আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম। আওয়ামী লীগের এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে বড় বড় প্রোগ্রাম করে, এই প্রোগ্রামে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে, এই যে মানে এই হল সেখানে সাপ্লাই দেয়, ম্যান সাপ্লাই দেয় হলগুলো থেকে, এই হলগুলো থেকে বাধ্য করে ওই সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয়, স্লোগান ধরানো হয়। এরপর আপনি অপরাজয় বাংলা বলেন, মধুর ক্যান্টিনে বলেন, এরপরে আপনার রাজু ভাস্কর্য বলেন, সেখানে জোরপূর্বক শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয়। তো এই যে গণরুম গেস্ট রুম এগুলো বাদ দিয়ে দিলে তো এই রাজনীতি বন্ধ হয়ে যাবে। তো আমি বিশ্বাস করি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তাদের রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেবে। তো এটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি জাস্ট করোনার মধ্যে লোক দেখানো একটি সিদ্ধান্ত। আর যদি লোক দেখানোর সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে সেটি তারা বাস্তবায়ন করুক। তারা যদি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সেটি বাস্তবায়ন করুক। আর একটা সিদ্ধান্ত শুনেছিলাম যে হলগুলো থেকে যারা যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, অর্থাৎ যাদের ছাত্রত্ব নাই, তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দিয়েছিল। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হবে আমরা জানি না, কারণ এখানে আরো কিছু বিষয় বলে নিতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণরুম গেস্ট রুম প্রথা চালু রয়েছে, এর কারণে একজন শিক্ষার্থী কখন সিট পায়, ফোর্থ ইয়ারে উঠে থার্ড ইয়ারে উঠে সে একটি সিঙ্গেল রুমে বা একটি ডাবল রুমে সিট পাচ্ছে, এর আগে কিন্তু সে গণরুমেই কাটিয়েছে। তো এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক ধরনের বাধা আসবে। সেই বাধাগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দক্ষতার সহিত সেই বাধাগুলো মোকাবেলা করতে হবে। এবং এই গণরুম গেস্ট রুম বন্ধ করার জন্য একটি সাহসী সিদ্ধান্ত যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে পারে